আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 10-3 মিশন কামব্যাকের যে গাইডলাইন সেশন সেটা, এবং এটা হচ্ছে পুরোপুরি এইচএসসি 2025 ব্যাচের জন্য। তো এখন আসো তাইলে আমরা বলতেছি যে কিভাবে করে হচ্ছে তোমাদের এই কাজগুলো করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা এই ইউটিউব ভিডিওটা যে থাকবে, এই ভিডিওটার যে কমেন্ট সেকশন, এটার প্রথম যে পিন করা কমেন্টটা, সেটাই গেলেই হচ্ছে দেখবা যে তোমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং স্প্রেডশিটের লিঙ্ক দেওয়া আছে। তো আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি স্প্রেডশিটটা কিভাবে ব্যবহার করবে সেটা দিয়ে। তাহলে আসো, এই যে একটা স্প্রেডশিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যে প্রথম পিন করা কমেন্টটা আছে ওটাতেই পেয়ে যাবা। তো এটার জন্য হচ্ছে তোমাদের যে স্প্রেডশিট অ্যাপটা আছে সেই অ্যাপটা নামানো থাকা লাগবে। এই যে এটা দেখতে পারতেছো, এই সবুজ লেখাটা, মানে এই সবুজ আইকনটা, এই আইকনটা হচ্ছে তুমি যখন প্লে স্টোর থেকে নামাইতে যাবা তখন তখন হচ্ছে স্প্রেডশিট লিখে সার্চ দিলেই হচ্ছে দেখবা যে এরকম লোগোওয়ালা হচ্ছে একটা অ্যাপ আসতেছে। তো ওইটা নামাই নিলেই হচ্ছে হবে। তো এটা নামাই নেওয়ার পরে হচ্ছে যে লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কের মধ্যে চাপ দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে হচ্ছে দেখো, আমি হচ্ছে তোমাদেরকে উইক 1 দেওয়ার পরে 20 এপ্রিল, 21 এপ্রিল এভাবে করে সাজিয়েছিলাম। তার মানে এটা কাজটা কিন্তু আসলে শুরু হয়েছিল হচ্ছে 20 এপ্রিল থেকে। তো এখন তোমাদের অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে কোথায় চাপ দিলে ক্লাস করতে পারবো বা কিভাবে করে হচ্ছে ওপেন করতে পারবো, এই জিনিসটা বুঝতেছি না। তো এখন এইরকম যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য হলো বলে দিচ্ছি, এই যে এখানে যে ইয়েলো কালার ইয়ে করা আছে বক্সটা, এই বক্সটার মধ্যে হচ্ছে ইয়েলো কালার লেখাওয়ালা যে বক্সটা আছে, এটাই চাপ দিলে হচ্ছে ইউটিউব লিংক শো করবে। এই যে আমি যখন চাপ দিচ্ছি, তার আমার মাউস দিয়ে চাপ দিই, তাইলে হচ্ছে আমার এখানে আসবে, 1 মিনিট। তো চাপ দেওয়ার পরে হচ্ছে দেখবা যে লিঙ্কটা শো করতেছে। তারপর হচ্ছে লিঙ্কের ভিতরে ঢুকলেই তোমাকে নিয়ে যাবে ওখানে। এই যে দেখো এখানে হচ্ছে ইউটিউব লিঙ্কটা শো করতেছে, এখানে চাপ দিবা। তারপর দেখবা যে তোমাকে এই যে ইউটিউবের মধ্যে হচ্ছে নিয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে একটা বিষয় হলো যে আমি আগে যদি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি করতে চাই, মানে পরিবেশ রসায়ন যেটা, তখন দেখা যাচ্ছে আমার কলেজে হলো করাইতেছে অন্য একটা চ্যাপ্টার, ধরা যাক যে রাসায়নিক পরিবর্তন এরকম কোন একটা চ্যাপ্টার করাচ্ছে। তো তখন তো আমি এইটা করতে পারবো না, আমার তো অন্যটা করতে হবে। তো এটার জন্য হচ্ছে তোমাদের যে উইক 1, উইক 2 এটা যেভাবে সাজানো হয়েছে, একদম নেসেসারিলি ওইভাবে যে ফলো করতে হবে এমন কোনো কথা নাই। তোমার যদি মনে হয় যে না আমি ওইটা ফলো করব না, আমি এখন কলেজের সাথে আগাইতে চাচ্ছি বা আমার নিজের কোনো প্যাটার্ন আছে পড়ার, তখন তুমি অবভিয়াসলি ওইভাবে নিজের রুটিনটা সাজাই নিতে পারো। তুমি যদি চাও যে আমি আগে অন্য চ্যাপ্টারটা করব, তাইলে হচ্ছে অন্য চ্যাপ্টারটা দিয়ে আগে শুরু করতে পারো। যেমন হচ্ছে এখানে ধরো যে যেটার কথা বলছিলাম যে রাসায়নিক পরিবর্তনের যে অধ্যায়টা, ওইটা দিয়ে হচ্ছে তুমি শুরু করতে চাও, তখন তুমি ওই যে উইক 19, 19 নাম্বার সপ্তাহে যে কাজটা দেওয়া আছে ওখানে চলে এসে হচ্ছে এটা শুরু করবা। তো জাস্ট হচ্ছে ডেটা ঠিক রাখবা, তোমার তারিখটা ঠিক না থাকলেও হবে। এখানে হচ্ছে এই যে 24 আগস্ট যেটা দেওয়া, এই তারিখটা না থাকলেও হবে। বাট দেখো ডে 127, এই একদিনের কাজ হচ্ছে লেকচার 1 আর লেকচার 2। যেহেতু এই দুইটা একদিনের কাজ, তার মানে এই দুইটা তুমি কয়দিনে, একদিনে শেষ করবা। এটা হচ্ছে তোমার টার্গেট। এবং অবভিয়াসলি মেইন বই পড়তে হবে, ওইটার উপরে ভিত্তি করে পুরো জিনিসটা সাজানো। আর অনেকেই বলছো যে একদিনে 2টা 3টা সাবজেক্ট দিলে ভালো হইতো। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করো, তোমাদের সবারই কিন্তু কলেজ খোলা, আমার যতদূর জানা আছে। তো কলেজ কিন্তু খোলা থাকবেই, এবং কলেজের পাশাপাশি হচ্ছে ধুমায় পরীক্ষা নেওয়া হবে, তুমুল পরিমাণে পরীক্ষা চলবে, এবং চাপ থাকবে প্রচুর। তো আমি সবার এই চাপ, তারপর হচ্ছে কলেজে পরীক্ষা চলবে, এই সমস্ত জিনিস চিন্তা করে একদিনে জাস্ট একটা দিয়ে হচ্ছে করেছি। এবং এভাবে করলে তোমাদের এই বছরেই, মানে হচ্ছে ডিসেম্বর মাস আসতে আসতেই হচ্ছে পুরো জিনিসটা, মানে যারা একদম কিচ্ছু পড়ো নাই এখন পর্যন্ত, বই ধরো নাই, এরকম পাবলিকও যারা আসো, তাদের নিয়েও হচ্ছে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? ওভাবেই হচ্ছে পুরো জিনিসটা সাজানো। এখন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা রিসোর্স কোথায় পাবো। তো রিসোর্সের জন্য হচ্ছে এই যে এখানে আমি টেলিগ্রাম চ্যানেলগুলো সাজায় দিছি। তো এই উপরের গুলো তো বুঝতেই পারতেছো কি আছে, এবং আমার প্রেফারেবল একটা রিসোর্স হচ্ছে একদম লাস্টে যেটা আছে এখানে। দাঁড়াও আমি নিচে যাই আর একটু। এই যে রিসোর্স চ্যানেল যেটা, এই রিসোর্স চ্যানেলের এখানে গেলে হচ্ছে আমি যেই চ্যানেলটাকে সবচেয়ে বেশি প্রেফার করি ওইটা পেয়ে যাবা। তো এখান থেকে হচ্ছে অনেক জিনিস পাওয়া যায়, বুঝতে পারছো? এই জায়গায় হচ্ছে সবকিছুই মোটামুটি পাবা, গুছানো আছে। তো তোমাদের অনেক হেল্পে, মানে কাজে আসবে বলা যায়। আর হচ্ছে এখানে যে এইচডব্লিউ দেওয়া আছে, এখানেও দেখবা যে একটা পিডিএফ আছে। এই যে হোমওয়ার্কের এখানে গেলে হচ্ছে পিডিএফটা পাবা, ওই পিডিএফটা সলভ করে ফেলতে হবে। এখন কোনো কর্তৃপক্ষ, মানে এখানে যাদের সবকিছু দেওয়া আছে আর কি, এই লিঙ্কগুলা সবকিছু আমি টেলিগ্রাম আর হচ্ছে পাঠশালা থেকে নিয়েছি। তো আশা করতেছি এটার জন্য হচ্ছে পাইরেসির কোনো কিছুই হবে না। কিন্তু তারপরেও যদি কারো কোনো অবজেকশন থাকে যে না আমি আমার এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি না, আপনি এটা এখান থেকে সরাই দিলে ভালো হয়, তাহলে আমাকে ইমেল করলেই হবে। তো এখন এই যে আমার ইমেল ইয়েটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে যদি করে কপিরাইট আইন হচ্ছে ভঙ্গ করা হয়, তাহলে হচ্ছে আমাকে এই মেইলটাতে মেইল করে দিলেই হবে। জাস্ট বলতে হবে যে এই জিনিসটা সরাই দিতে হবে, তখন আমি এটা সরাই দিচ্ছি। আচ্ছা, তো এটা গেল। আর তারপর হচ্ছে যাদের হচ্ছে মনে হইতেছে যে আমি এটা না করে পেইড ব্যাচের ক্লাস করতে চাই, কারণ আমার
অলরেডি পেইড কেনা আছে, আমি তাহলে ফ্রি না করে পেইডেরটা করতে চাচ্ছি। তো আমার এই পুরো প্রোগ্রামটা হচ্ছে সাজানো আর কি, যারা হচ্ছে ফ্রি করতে পারতেছে তাদের জন্য, মানে পেইড করতে পারতেছে না এরকম মানুষের কথা চিন্তা করে। বাট তারপরও যদি কারো মনে হয় যে আমি এরকম ভাবে সাজাই নিতে চাই, জাস্ট হচ্ছে আমি ফ্রির জায়গায় হইলো পেইড গুলা রাখবো, তাহলে অবশ্যই রাখতে পারো। এখন মনে করো যে আমি যেভাবে সাজাইছি ওইটা অনুযায়ী হচ্ছে এই কয়দিনে জিনিসটা শেষ হয়ে যাইতো, কিন্তু তোমার কাছে পেইডের ক্লাস হচ্ছে মনে করো 30টা। তো এত বেশি ক্লাস করার মতো সময় কিন্তু এখন আসলে তুমি যদি ওভারঅল হিসাব করো তাইলে কিন্তু নাই। তাই তোমার আর একটু কৌশলী হওয়া লাগবে, যে কম ক্লাসের মধ্যে আমি বেশি পড়াটা আদায় করে নিতে চাচ্ছি, এরকম ভাবে পড়া লাগবে। তারপরেও যদি তোমার মনে হয় যে না আমি আরো বাড়ায় করতে চাই, তখন তুমি এটা নিজের মতো সাজায় নিতে পারো, যে এখানে 5 দিনের জায়গায় তুমি হয়তো এইটারও বেশি দিন পড়লা, পরিমাণগত রসায়ন একটু কমায় নিলা, অথবা অন্য কোনো একটা চ্যাপ্টারের ক্লাস কমায় নিলা। অথবা হচ্ছে তুমি একদিনেই হচ্ছে আরো বেশি বেশি চাপ দিয়ে, দেখা যায় যে 3টা করে যদি ক্লাস করতে পারো, তাহলে হচ্ছে তোমার 5 দিনে কিন্তু 3 × 5 = 15টা ক্লাস হয়ে যাচ্ছে। তো এইভাবে করে করতে পারো। বাট আমি যেটা করছি এইটা হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন দেখাই দিয়েছি, যে এই প্যাটার্নে হচ্ছে তুমি পড়াটা শেষ করতে পারবা। তো এই প্যাটার্নটা যদি তুমি ফলো নাও করো তাও কোনো সমস্যা নাই, তুমি নিজের মতো করতে পারবা। আমি জাস্ট তোমাকে একটা টেমপ্লেট দিলাম আইডিয়ার। আর একদম যে হুবহু এই দিনগুলা ফলো করা লাগবে, যে 20 এপ্রিল এনভায়রনমেন্টাল করা লাগবে, নট নেসেসারি। তুমি 20 এপ্রিল চাইলে হচ্ছে এই যে 19 নাম্বার সপ্তাহে যে কাজটা দেখাইছিলাম কেমিক্যাল চেঞ্জ, এইটাও করতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে না আমি রসায়ন তো পড়ছি 1 সপ্তাহ, এখন আমি ত্রিকোণমিতি করব, বা হচ্ছে এখন আমি অন্য কোনো অধ্যায় পড়বো, তো তখন হচ্ছে তুমি ওইটাও করতে পারো। আর নেসেসারিলি সবার যে সবসময় একই জিনিস পড়া লাগবে, মানে যখন যেটা দিছি যে রসায়ন দিছি তখন যে রসায়নই করতে হবে এমন না, তুমি রসায়নের জায়গায় অন্য যে কোনো জিনিসও করতে পারবা। তো এটা হচ্ছে আপ টু ইউ। আর তারপর হচ্ছে এখানে সাইড দিয়ে হচ্ছে দেখবা যে এই যে ইয়েগুলো দেওয়া আছে, সব রিসোর্স দেওয়া আছে। তো এই রিসোর্সগুলোর জন্য হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা থাকা লাগবে ফোনের মধ্যে। আর যদি হচ্ছে তুমি পিসি চালাও বা ল্যাপটপ চালাও তখন হচ্ছে এই টেলিগ্রাম ডেস্কটপের জন্য থাকতে হবে। আর আমি আমার কাছে যাদের ক্লাস সবচেয়ে ভালো মনে হয়েছে আমি নিজে করছি, এরকম টাইপের মানুষের ক্লাসগুলোই কিন্তু আমি বেশি দিছি আসলে। কিন্তু এদের বাইরে যারা পড়াইছে, তোমার যদি মনে হয় যে তাদের কারো ক্লাস আমার বেশি ভালো লাগতেছে, তখন তুমি অবভিয়াসলি তাদের যে কারো ক্লাসই করতে পারবা, এটা কোনো সমস্যাই না। জাস্ট তোমার যদি ভালো লাগে যে না আমি এর কাছে পড়ে বেশি ভালো বুঝি, বা ওনার কাছে পড়ে তেমন বুঝতেছি না, তখন তুমি চেঞ্জ করে নিতে পারবা নিজের ইচ্ছে মতো। আমি আবারও বলতেছি, পুরো জিনিসটা হচ্ছে আমি একটা টেমপ্লেটের মতো সাজাইছি আর কি, বুঝতে পারছো? মানে জিনিসটা থেকে তুমি একটা আন্দাজ পাবা যে আমার রুটিনটা আসলে কিভাবে সাজানো দরকার। ওকে, তাইলে এই পার্টটা গেল। এই পোর্শনটা যাওয়ার পরে হচ্ছে আমরা আসি যে একটা ক্লাস করার পরে আমাদের অনেক ধরনের সমস্যা থেকে যায়, ওই সমস্যাগুলো থেকে নিস্তার পাবো কিভাবে। যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে, তখন হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপটার লিংক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, ওখানে গিয়ে দেখবা যে টপিকের মধ্যে হচ্ছে মানে গ্রুপের যে টপিক, ওই টপিকের মধ্যে একটা আছে হচ্ছে প্রবলেম সলভিং সেকশন। তো এই প্রবলেম সলভিং সেকশনে গিয়ে হচ্ছে তুমি নিজের সমস্যার কথাগুলো জানাতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন এটার পরে আমরা শুরু করি যে আমরা কার কার ক্লাস করতে পারি, বা হচ্ছে ফ্রি অথবা পেইডের মধ্যে। তো ফ্রির মধ্যে ফার্স্টে হচ্ছে ম্যাথের মধ্যে আসি। ম্যাথের জন্য আমি একদম শুরু থেকেই অভিদত্ত তুষার দাদাকে সাজেস্ট করতাম জুনিয়রদের, এবং নিজে ওনার ক্লাসই করতাম। এবং এর পাশাপাশি আমার কাছে রিভিশন দেওয়ার জন্য হচ্ছে ফক্স ম্যাথ ল্যাব এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স, এই দুইটা চ্যানেল অনেক ভালো মনে হয়েছে। আর স্পেশালি যারা অক্ষরপত্র বইটা ফলো করো তাদের জন্য কামরুল ইসলাম নামের যে চ্যানেলটা আছে, ওইটা বেশ ভালো হবে আমার কাছে মনে হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার ম্যাথের জন্য সাজেশন। এবং হচ্ছে এইচএসসির আগে দিয়ে একদম আগে আগে হচ্ছে দেখা যায় যে কিছু অধ্যায় ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স আর হচ্ছে ফক্স ম্যাথ ল্যাব দেখার পরেও যদি তোমার মনে হয় আরেকটু ভালো আরেকটা ক্লাস যদি আমি করতে পারতাম ভালো করে, তাইলে হচ্ছে আমার কাছে আরো হেল্পফুল মনে হইতো। মানে দুইটা ক্লাস করছি, তারপর মনে হচ্ছে যে না আরেকটু আন্দাজ, মানে আরেকটু ধোঁয়াশা থেকে যাচ্ছে, আর একটু ক্লিয়ার হইতেছে না জিনিসগুলো, আরেকটা ক্লাস করি। তো এরকম মনে হইলে তুমি তখন কামরুল ইসলামও করতে পারো হেল্প, মানে বলা যায় যে সহায়ক হিসেবে। ঠিক আছে, বাট আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে অভিদা, তারপর ফক্স ম্যাথ ল্যাব আর হচ্ছে ম্যাথ এন্ড সায়েন্স নার্স, তিনটাই হইতেছে ভালো। ঠিক আছে, তো তিনটাই ভালো। আর তারপর হচ্ছে আমরা আসি ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য হচ্ছে যাদের হচ্ছে মনে করো যে আমার আর 2 দিন পরেই পরীক্ষা, ভাই আমি তো এখন 7টা চ্যাপ্টার কিভাবে কভার করব, এরকম টাইপের যে সমস্ত পাবলিক আছে তাদের জন্য হচ্ছে সবচেয়ে ভালো অপশনগুলোর মধ্যে একটা আমার মনে হয়েছিল নোমান একাডেমি। ঠিক আছে, এটা হচ্ছে কলেজে যে টেস্টের পরীক্ষা, তারপর হচ্ছে অন্যান্য বিভিন্ন পরীক্ষা থাকে যে কলেজে, এগুলাই পাশ করানোর জন্য অনেক ভালো অপশন আমার কাছে মনে হয়েছে। আর তারপর হচ্ছে সিকিউ এমসিকিউ এর জন্য, আর হচ্ছে
বড় করে যদি তুমি তোমার বেসিক কভার করা ক্লাস করতে চাও, তখন আমার কাছে মনে হয়েছিল যে মাসরুর ভাইয়ের যে লব্ধি ফিজিক্স, এই লব্ধি ফিজিক্সের চ্যানেলটা অনেক ভালো। এবং তারপর হচ্ছে কিছু রিসেন্টলি ফ্রি করছেন অপূর্ব ভাই। তো এই ফ্রিগুলো হচ্ছে আমি স্প্রেডশিটের মধ্যে দিয়ে রাখছি, যেমন মহাকর্ষ, তাপগতিবিদ্যা, এগুলো কিন্তু আমি অপূর্ব ভাইয়ের ক্লাস দিছি, তো ওনার অপশনটাও ভালো। আমি পার্সোনালি নিজে করছিলাম হচ্ছে মাসরুর ভাইয়ের মানে ফ্রি প্লে লিস্ট যেগুলো ছিল, এই ফ্রি প্লে লিস্টগুলো দিয়ে হচ্ছে আমি দেখা গেছে ফার্স্ট ইয়ারের একটা বড় অংশ কভার করছি। তারপর হচ্ছে আমরা আসি যে ওয়ান শটের জন্য হচ্ছে বলছিলাম যে ধরো যে কলেজ তো আর এত বেশি দেখবে না তোমাকে, যে ওর যে আসলে পড়াটা বাকি আছে এখনো ওইটা দেখবে না, ওরা দেখবে যে কত পরীক্ষা দেওয়া যায়। তো এখন ওই পরীক্ষা নেওয়ার জন্য দেখা যাবে যে অনেক ঘন ঘন পরীক্ষা নিতেছে কলেজ থেকে। তো এই কলেজ থেকে যে ঘন ঘন পরীক্ষা নেয়, এটা তো উতরানোর মতো কিছু স্ট্র্যাটেজি থাকা লাগবে। তুমি যদি একটা চ্যাপ্টার তখন অনেক ডিপ পড়তে যাও, তখন দেখবা যে আরেকটা চ্যাপ্টার বা আরো অনেকগুলো চ্যাপ্টার বাকি থেকে যাচ্ছে। তো সবগুলো চ্যাপ্টার যাতে একসাথে কভার করা যায়, এইটার জন্য হচ্ছে আমার কাছে সাজেশন হচ্ছে ফিজিক্সের জন্য নোমান একাডেমি, ঠিক আছে, নোমান একাডেমি। তারপর হচ্ছে আর যদি এইচএসসির আগে তোমার সবকিছু করা শেষ, তুমি জাস্ট রিভিশন দিতে চাও, তখন হচ্ছে আমার কাছে মনে হয়েছে ফিজিক্স সেভিওর চ্যানেলটা অনেক ভালো। আর যদি অনেক দ্রুত তুমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো চোখ বুলায় যেতে চাও, তাইলে হচ্ছে আমার কাছে মনে হয়েছিল নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়ের যে ফিজিক্স ম্যানিয়াক আছে, এই ফিজিক্স ম্যানিয়াকের চ্যানেলটাও অনেক ভালো। তারপর হচ্ছে কেমিস্ট্রির জন্য ওয়ান শটের কথা যদি বলো, তাইলে হচ্ছে আমার কাছে হাসান এনাম ভাইয়ের যে মহা রিভিশনের যে ক্লাসগুলো আছে, এগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। আর তারপর হচ্ছে যদি তুমি ক খর যে সাজেশনগুলো আছে, এইটার জন্য সাউন্ড রেজা ভাই। তারপর হচ্ছে সিকিউ এমসিকিউর জন্য আমার কাছে সাউন্ড রেজা ভাই এবং উদ্ভাসে দীপ্র ভাইয়ের যে ফ্রি ক্লাসগুলো আছে, সেগুলো ভালো মনে হয়েছে। এবং যদি তুমি কেমিস্ট্রি একদম ডিপ, একদম রুটে গিয়ে পড়তে চাও, তাইলে হচ্ছে হিমেল ভাই আর হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাই। আর যারা হচ্ছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তাদের জন্য আমার কাছে সৈকত আব্দুল্লাহ ভাইকে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে অপশন হিসেবে। এবং সাউন্ড রেজা ভাইও যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। তারপর হচ্ছে আমরা যাই বায়োলজিতে। কেমিস্ট্রি আমি কি কাউকে মিস করে গেলাম কিনা আমার একটু বইলো তো। আচ্ছা, তারপর হচ্ছে বায়োলজিতে আসি। বায়োলজির জন্য হচ্ছে আমার কাছে দুইটা প্লেলিস্ট অনেক ভালো লাগছে। আমি একটা ফার্স্ট ইয়ারে ফলো করছিলাম, একটা সেকেন্ড ইয়ারে। তো ফার্স্ট ইয়ারে আমাদের সবসময় জুওলজি বোটানি একসাথেই পড়াইতো। তো আমি ফার্স্টে হচ্ছে ডিএমসি স্টেশন চিনতাম না, তখন আমি হচ্ছে ব্যাটল অফ বায়োলজি যে 5G ক্লাস, এই 5G প্লেলিস্টটা দিয়ে হচ্ছে কভার করতাম। আর তারপর হচ্ছে আমি দেখছিলাম যে ডিএমসি স্টেশনে যে স্লাইড দিয়ে পড়াইতো, স্লাইড দিয়ে পড়ানোর একটা সুবিধা হচ্ছে তুমি সাথে সাথে হচ্ছে পিডিএফটা পেয়ে যাইতে স্লাইডে। তো তখন হচ্ছে রিভিশন দেওয়াটাকে আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে, যেহেতু হচ্ছে ওই ন্যানোর মধ্যে মোটামুটি সবকিছুই কম্প্যাক্ট করে কভার করাই দিত। তো এটা হচ্ছে ন্যানো প্লেলিস্ট, ঠিক আছে, ন্যানো বায়োলজি প্লেলিস্ট, আর এটা হচ্ছে ডিএমসি স্টেশনের। আর 5Gটা হচ্ছে ওই ব্যাটল অফ বায়োলজি। তারপর আসা যাক আইসিটিতে। আইসিটির জন্য হচ্ছে 10 মিনিট স্কুলের যে ফ্রি প্লেলিস্ট ছিল, ওইটা আমার কাছে বেশ ভালো লাগছে। এবং 10 মিনিট স্কুলের পাশাপাশি হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে 1 আওয়ার ক্লাসরুম। 1 আওয়ার ক্লাসরুম আইসিটি লিখে সার্চ দিলে পাবা, এদের হচ্ছে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5টা কভার করানো আছে। তবে আমার কাছে মনে হয়েছিল যে কেউ যদি সময় পায়, তাহলে চ্যাপ্টার 5-এর জন্য আসলে ওই ইয়েটা করা ভালো। আমিনুল ইসলাম স্যার নামে হচ্ছে একটা চ্যানেল আছে, আমিনুল ইসলাম নাকি আনিসুল ইসলাম, তো নামটা ঠিক খেয়াল করতে পারতেছি না, মনে আসতেছে না। তো এই যে চ্যানেলটা ছিল, এখানে হচ্ছে চ্যাপ্টার 5-এর অনেক বড় করে আর কি পড়াইছে। তো এটা আসলে বলা যায় যে আমাদের একাডেমিকের পাশাপাশি কেউ যদি ভবিষ্যতে প্রোগ্রামিং নিয়ে হচ্ছে কাজ করতে চায়, তার জন্য অনেক হেল্পফুল হবে। আর অভিদত্ত তুষার দাও যেটা পড়াইছে, ওইটা আমার কাছে মনে হচ্ছে solely একাডেমিক পারপাসের জন্য হচ্ছে ভালো হবে। বাট কেউ যদি একদম ডেডিকেশনের সাথে হচ্ছে বলা যায় আইসিটির সেক্টরে মানে প্রোগ্রামিং এর সেক্টরে কাজ করতে চায়, তাহলে তার কাছে ওই ইয়েটা ভালো হবে, আমিনুল ইসলাম স্যারেরটা। আচ্ছা, তো এখন এটার পরে হচ্ছে আমরা আসি ইংলিশের জন্য। ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ মজার যে ফ্রি ক্লাসগুলো আছে, এগুলা করতে পারো। তারপর হজবরল ইংলিশ যেগুলো আছে, এগুলো করতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে যে ইংলিশের জন্য ক্লাস করাটা যত বেশি দরকারি, তার চেয়ে অনেক বেশি দরকারি হচ্ছে প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস করার জন্য আমি নবদূতের বই ফলো করতাম, তো এটাও করতে পারো চাইলে। এবং ইংলিশ মজারও কিছু বই আছে, যেমন হচ্ছে নিট, তারপর শিওর 60, এরকম টাইপের বইগুলো হচ্ছে ফলো করতে পারো। আর এরপর হচ্ছে আমরা আসি বাংলার জন্য। বাংলার জন্য কার ক্লাস করা যায়? বাংলার জন্য হচ্ছে বাংলা আসলে আমি নাহিদ 24 করতাম বেশি, কবিতার ব্যাখ্যা বোঝার জন্য স্পেশালি। তো কবিতার ব্যাখ্যা বোঝার পাশাপাশি হচ্ছে যখন হচ্ছে বাংলা বলা যায় যে পরীক্ষার আগের রাতে সবগুলা কবিতা, গল্প, নাটক, উপন্যাস সব পড়া তো একদম প্রায় অসম্ভব ব্যাপার বলতে পারো। ইভেন 2 দিন নিয়ে পড়লেও অনেক কষ্ট হয়ে যায়। এইটার জন্য আমি বাংলা আসলে পড়ার চাইতে অডিও বুক শোনা বেশি প্রেফার করতাম। অডিও বুক দিয়ে হচ্ছে আমি শুনতাম আর বইটা সামনে রাখতাম, বইটাই চোখ বুলাইতাম। তো নিজে নিজে পড়ার চাইতে অডিও বুকের সাথে আগাইলে দেখা যেত যে গতিটা একটু বেশি থাকতেছে। এই জন্য হচ্ছে আমি অডিও বুক ফলো করতাম। এবং তুমি যদি লাল সালু অডিও বুক,
তারপর সিরাজউদ্দৌলা অডিও বুক এভাবে লিখে সার্চ দাও, তাহলে দেখবা যে তুমি পেয়ে যাইতেছো অডিও বুকগুলো, বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে অডিও বুকটা ইজিলি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তারপর হচ্ছে অন্যান্য যে গদ্য পদ্য এগুলো আছে, এগুলো হচ্ছে অডিও বুক হিসেবে পাবা। তো কবিতাগুলো তো ডাইরেক্ট হচ্ছে আবৃত্তি আকারেই পাচ্ছ। আর এটা করার পরে হচ্ছে দেখা যায় যে এমসিকিউ নিয়ে তেমন কোনো সমস্যা থাকে না। তো থাকে যেটা নিয়ে সেটা হচ্ছে মানে লাইন মনে রাখার যে ব্যাপারটা, এটা নিয়ে সমস্যা থাকে না। তো ব্যাখ্যা বুঝতে অনেকের সমস্যা হইতে পারে, ওইটার জন্য হচ্ছে তোমরা বইয়ের যে পিছে লেখা থাকে অথবা কারো হচ্ছে ক্লাস দেখে নিতে পারো। ঠিক আছে, যেমন নাহিদ 24 আমি দেখতাম ব্যাখ্যাগুলো বোঝার জন্য। ওকে, তো এটার পর হচ্ছে পেইডের জন্য। পেইডের জন্য আমি ফার্স্টে আইসিটি ইংলিশ বাংলাকে অনেক নিরুৎসাহিত করি, আমার কাছে মনে হয় না যে এই তিনটা সাবজেক্ট আসলে পেইড পড়ার দরকার আছে। তারপর হচ্ছে ম্যাথ। ম্যাথ আমি পেইড বলতে গেলে অভিদা আর হচ্ছে কাজী রাকিবুল ভাইয়ের যে কোর্সগুলো ছিল এগুলাই করছি। তারপর ফিজিক্সের জন্য হচ্ছে মাসরুর ভাইয়ের কাছে পড়ছিলাম বেশিরভাগ সময়। আর তারপর হচ্ছে কেমিস্ট্রির জন্য হচ্ছে আমার কাছে সৈকত আবদুল্লাহ ভাই অনেক ভালো অপশন মনে হয়েছে, তবে ওনার যেহেতু ইন্ডিভিজুয়াল নাই, ইন্ডিভিজুয়াল না থাকে আমার কাছে হিমেল ভাই ভালো লাগতো। কিন্তু হিমেল ভাই আবার একটা সমস্যা দেখা গেছে যে ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশি যে কারিকুলামটা আছে কলেজে অতিরিক্ত চাপের সময় আসলে হিমেল ভাইয়ের ক্লাসগুলো করে ওঠা সম্ভব হয় না টাইম ডিউরেশনের জন্য। তো এই টাইম ডিউরেশনটা যদি কেউ ম্যানেজ করতে না পারে, তখন আমি তাকে আসলে হিমেল ভাইয়ের ক্লাস করা থেকে হচ্ছে বলবো যে তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে হিমেল ভাই তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। বাট যদি টাইম ম্যানেজ না করতে পারো, আমার কাছে তখন মনে হয়েছে যে কম সময় সবচেয়ে বেশি কম্প্যাক্ট পড়াইতে পারে এরকম একজন টিচার হচ্ছে শাওন রেজা ভাই। ইভেন আমি একদম লাস্টের দিকে ওনার একটা ছিল লাস্ট শর্ট কোর্স, তো এই লাস্ট শর্টের জন্য হচ্ছে এটার মধ্যে কি করাইতো আসলে, এটার মধ্যে উনি হচ্ছে দেখা গেছে যে এইচএসসি যে জিনিসগুলো আছে সবকিছু হচ্ছে একদম সুন্দর মতো ঝালাই করে দিচ্ছে, এবং হচ্ছে যারা একদমই পড়ে নাই কোনো অধ্যায়, যেমন আমার জৈব জগতে অনেক ল্যাকিংস ছিল বলা যায়, তো ওইটাও হচ্ছে দেখা গেছে যে একদম ফার্স্ট টাইম পড়তেছি বলতে পারো। তো ওইটাও আমি অনেক ভালো মতো বুঝতে পারছি, ইভেন আমি অর্গানিক থেকে অ্যান্সারও করে এসেছিলাম এইচএসসি তে। তো আমার কাছে মনে হয়েছে যে শাওন ভাইয়ের এই দিকটা অনেক ভালো আর কি, উনি অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি জিনিস হচ্ছে ডেলিভারি দিতে পারেন। ওনার আউটপুটটা অনেক ভালো এবং অনেক গুছানো থাকে প্রত্যেকটা লেকচার। তাই আমি কেমিস্ট্রির জন্য নর্মালি হচ্ছে শাওন রেজা ভাই পেইড কোর্স করাটা প্রেফার করি বেশি। আর বায়োলজি আমি আসলে পেইড তেমন করতাম না। তারপর বায়োলজি আসলে আমি পেইড করি নাই কখনো, তো বায়োলজি আমি ফ্রিতেই হচ্ছে কভার করে নিয়েছিলাম ওই ন্যানো, তারপর হচ্ছে নর্মাল যেগুলো ছিল আর কি, ফ্রিতে যারা পড়াইতো তাদেরটা আমার ভালো লাগছিল। আর এইচএসসির আগে হচ্ছে দেখা যায় অনেকেই হচ্ছে পাওয়ার প্লে নিতে চায় যে বায়োলজির জন্য, আমি আসলে কখনো করি না এটা। তারপর আমি যাদের করতে দেখছি সবাই আমাকে আসলে ভালো ফিডব্যাকই দিচ্ছে যে পাওয়ার প্লে ক্লাসগুলো অনেক ভালো। তারপর হচ্ছে এফআরবি ক্লাসও ভালো বলছে। এই জন্য আমি ইউজুয়ালি পেইডের তেমন কোনো সাজেশন দেই না। তো এখন বায়োলজির জন্য হচ্ছে তোমার যদি কোনো স্পেসিফিক টিচার পছন্দ থাকে, যেমন অনেকেই রাজীব ভাইকে অনেক বেশি পছন্দ করে, ইনক্লুডিং মি অবভিয়াসলি। তো এখন ওনার তখন হচ্ছে যদি দেখো যে বায়োলজি ফুল ওরি পড়াচ্ছে, তখন তুমি রাজীব ভাইয়ের কাছে নিঃসন্দেহে পড়তে পারো, অনেক ভালো পড়ায়। তো এখন এখানে হচ্ছে এরকম তোমার পার্সোনাল প্রেফারেন্সের উপর ভিত্তি করে যেও। আর ইউজুয়ালি ট্রাই টু অ্যাভয়েড যেখানে হচ্ছে মিক্স করে পড়ায় আর কি, যে বায়োলজি দুইজন তিনজন পড়াচ্ছে এরকম যদি কোনো জায়গা দেখো যে তাদের মধ্যে একজনের পড়া তুমি বুঝো না, তখন ওই রকম জায়গায় যাওয়া হচ্ছে একজন তোমার অনেক পছন্দের টিচার পড়াইতেছে তুমি অনেক ভালো বুঝছো, এরকম কারোর সাথে স্মুথলি আগানোর চেষ্টা করো। ওকে, তো এটার পরে হচ্ছে আমি একটা ফর্ম দিছিলাম তোমাদের, ওই ফর্মের মধ্যে ফিল আপ করে দিতে বলছি যে কার কার কোথায় সমস্যা আছে। তো এটার মধ্যে আসলে এত বেশি প্রশ্ন আসছে আমি কখনো ভাবি নাই যে এত মানুষ রেসপন্স করবে। এটা আমার জন্য একটু সমস্যা হয়ে গেছিল যে দেখা গেছে যে একই ধরনের প্রশ্ন, স্পেশালি টাইম ম্যানেজমেন্ট, এটা প্রচুর আসছে যে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। তখন বলার আগে আমার নিজেরও অনেকবার ভাবতে হয়েছে, কারণ আমার নিজেরও সারা জীবনে এটা নিয়ে অনেক বেশি সমস্যা হয়েছে। তো এখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্যা এইটার সাথে কোপ করবো কিভাবে, বা এইটার সাথে হচ্ছে দেখা যায় যে ফাইট করে ফিরে আসবো কিভাবে। তো যে একটা জিনিস করতে আমার দেখা যাচ্ছে যে আমি সারাদিন কেমিস্ট্রি পড়তেছি, অন্য কোনো সাবজেক্টে আমি সময় দিতে পারতেছি না, তখন আমি ওখান থেকে ফিরবো কিভাবে, যে আমি একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট মিক্স করে কিভাবে পড়বো, যে আজকে কেমিস্ট্রির পাশাপাশি আরো দুই তিনটা সাবজেক্ট পড়তে চাচ্ছি তখন কিভাবে করব। তো এরকম ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে জিনিসটা যেভাবে ট্রাই করবা সেটা হচ্ছে সকালে যখন উঠতেছো তারপর একটা সাবজেক্ট রাখবা, মানে তুমি ঘুমানোর আগে এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে রাখবা যে আমি সকালে উঠে এটা পড়বো, তারপর দুপুর হইলে এটা, আর রাতে এইটা পড়বো, বা বিকালে আরেকটা পড়লাম। তো তোমার মনে করো যে গণিতের জিনিসটা সকালে শুরু করছো, তোমার টার্গেট ছিল আজকে 30টা সিকিউ করার, তো তার মধ্যে তোমার 25টা হয়েছে, 5টা বাকি, তুমি ভাবতেছো দুপুরে 5টা করবা। কিন্তু এটা করতে গেলে দেখবা যে তোমার দুপুরে 5টা করতে গিয়ে বাকি যে পড়াটা ছিল ওইটাও আবার পিছিয়ে যাবে।
আচ্ছা, মাঝখানে এমন একটু সমস্যা হয়েছিল। তো আমি আবার শুরু করি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, দেখা যায় যে সকালে ওঠার পরে হচ্ছে আমরা একটা জিনিস পড়তে যাই, তো দুপুরের আগে ওইটা শেষ করে ফেলার প্ল্যান থাকে, কিন্তু দেখা যায় যে অনেক সময় সেটা হয় না। তো 30টা সিকিউ টার্গেট নিয়ে শুরু করছিলাম ম্যাথ, তো এখন দেখা গেছে যে ম্যাথটা শেষ করতে পারো নাই, মন চাচ্ছে যে দুপুরে আবার করি। কিন্তু তুমি যদি দুপুরে আবার ওইটা করতে চাও, তাহলে দেখবা যে তোমার দুপুরে যে রসায়ন পড়ার কথা ছিল, ওইটা পড়ার টাইমটা তুমি পাচ্ছ না। তো এটার জন্য হচ্ছে একটা টাইমার সেট করবা যে আমি পার সিকিউ 30 মিনিটের বেশি নিব না। তো অনেকেই বলতে পারে যে সিকিউর জন্য তো 20 মিনিট নেওয়া উচিত, 30 মিনিট কেন নিতেছি? তো এটা হচ্ছে বাসায় তুমি একটু বেশি সময় নাও প্রথমে, সমস্যা নাই। ধীরে ধীরে হচ্ছে 30 থেকে 25, 25 থেকে 20 এভাবে নামায় আনবা। তো এবার 30 মিনিট করে নিয়ে হচ্ছে একটা সিকিউ করার ট্রাই করবা, এবং ট্রাই করবা যে যখন তুমি একটা ম্যাথ করতেছো, ওই ম্যাথটা হচ্ছে 3বার করা, যখন সিকিউ ছাড়া নর্মাল কোনো ম্যাথ প্র্যাকটিস করবা তখন। তো ম্যাথটা 3বার করা ট্রাই করবা, একবার দেখে, যখন হচ্ছে পারতেছো না, অনেকবার না পারলে একবার দেখে করবা, তারপর একবার হচ্ছে না দেখে করবা। আর না দেখার মাঝখানে দেখা যাচ্ছে যে একটা স্টেপে আটকে গেছো, ওইটা একটু ঠিক করে নিলা। আর তারপর 3 নাম্বার যখন করবা, তখন হচ্ছে একদম না দেখে এবং তাড়াতাড়ি করার ট্রাই করবা, যত ফাস্ট করা সম্ভব হয়। যদি একটা ম্যাথে 3বার করো, তাহলে ওই ম্যাথটা ভুলার চান্স অনেকখানি কমে যায়। আদারওয়াইজ কিছু জিনিস আসলে দেখবা যে সবসময় মুখস্থ রাখা লাগেই। যেমন হচ্ছে ডিফারেন্সিয়েশনের কিছু ম্যাথ আছে, ইন্টিগ্রেশন, তারপর ক্যালকুলাস, ক্যালকুলাসের কথাই তো বললাম, আর হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আর হচ্ছে ক্যালকুলাসের কিছু ম্যাথ আছে, যেগুলো আসলে তুমি যদি স্টেপগুলা মাথার মধ্যে আগে থেকে না থাকে যে কিভাবে অ্যাপ্রোচ করা লাগবে, তাহলে তুমি ওটা কখনোই আসলে বলা যায় যে পারবা না পরীক্ষার মধ্যে। তো ঠিক একইভাবে হচ্ছে নির্ণায়কের কিছু প্রমাণ আছে না, যে কখন হচ্ছে কোন কলাম থেকে কোন কলাম বাদ দিতে হয়, এতদিনে নিশ্চয়ই এটা বুঝে যাওয়ার কথা যে এইরকম কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। তো এগুলো মুখস্থ করার জন্য হচ্ছে ম্যাথ একটা 3বার করা করা ভালো। তো এটার জন্য টাইম ম্যানেজমেন্টটাও দরকারি অনেক। 3 নাম্বার যখন করবা ম্যাথটা, তখন দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়ে গেছে, তুমি বুঝতে পারতেছো যে এই ম্যাথটা তো আমি আগে থেকেই পারি, তাহলে এটা আমি আবার করতেছি যখন, একটু ফাস্ট করার ট্রাই করি। আর হচ্ছে এভাবে করে হচ্ছে যখন করবা ধীরে ধীরে, সবগুলো এবার তাড়াতাড়ি করার ট্রাই করবা, এবং যত তাড়াতাড়ি তুমি করতে পারবা, ততই দেখবা তোমার টাইমের যে ইয়েটা, মানে যত টাইম খাচ্ছ সেটা কমে আসতেছে ধীরে ধীরে। আর এমন অনেক সমস্যা হয় যে আমি একটা ম্যাথ পারতেছি না, এখানে আমি আধা ঘন্টা ধরে আটকে আছি, এরকম ম্যাথগুলো হচ্ছে রেড মার্ক করে রাখবা। রেড মার্ক করে রাখার পরে ওইটা ফার্স্টেই করবা না, ফার্স্টে অন্যগুলা করে আসবা আগে, যেগুলো তুমি পারতেছো। তারপর সবার শেষে হচ্ছে না পারাগুলা নিয়ে বসবা, এবং যদি দেখো যে তোমার সময় পার হয়ে যাচ্ছে তাও পারতেছো না, তখন ওগুলার সলিউশন দেখে নিবা। মানে অনেক বেশি টাইম খাওয়ার চাইতে সলিউশন দেখে ওই যে 3বার করে করাটা বেটার আমার কাছে মনে হয়। আর সবসময় টাইমার ইউজ করবা। টাইমার ইউজ করে করলে দেখা যায় যে তোমার যদি বলা যায় যে ওই যে 20 মিনিট একটা সিকের জন্য নিতে বলতেছি, বা 30 মিনিট, এরকম একটা টাইম দিয়ে হচ্ছে যদি করো, তখন হচ্ছে তোমার কাছে সময়ের আইডিয়াটা থাকবে যে আমি কত সময় আসলে নিতেছি। নাইলে দেখবা যে তুমি সারাদিন ম্যাথ করার পরেও মাত্র অল্প কয়েকটা ম্যাথ হয়েছে, কিন্তু দেখতেছো যে তুমি সারাদিনই ম্যাথ করছো। কারণটা কি? কারণটা হচ্ছে সময় বেশি নিয়ে ফেলছিলাম। তো এই টাইম ম্যানেজমেন্ট এভাবে করতে হবে। আর যাদের ঘুম থেকে ওঠা নিয়ে সমস্যা, বাসার কোনো সদস্যকে জানায় রাখবা, বা হচ্ছে ভালো একটা অ্যালার্ম দিবা। তো মিস্টার বিনের যে সবুজ অ্যালার্মটা ছিল, সবুজ না লাল, ওই একটা অ্যালার্ম ছিল, তো এই অ্যালার্মটা দিয়ে হচ্ছে দেখা যাইতো যে হার্ট অ্যাটাকের মতো করে হইতেছে, মানুষের ঘুম ভাঙায় দিত। তো এত ভয়ঙ্কর অ্যালার্ম, এরকম কোন একটা অ্যালার্ম নেওয়ার ট্রাই করবা, এবং নিয়ে হচ্ছে সকালে অ্যালার্মটা দিবা। এবং ঘুমানোর আগে এই মাইন্ডসেটটা রাখা লাগবে যে আমি একদম প্রথমেই উঠার ট্রাই করব। যদি এটা না করতে পারো, তাহলে তুমি নিজে কোনোভাবে হচ্ছে দেখতেছো যে ঘুমটা তুমি কমাইতে পারো না। আর ঘুমটা বেশি না কমানোই ভালো। অনেকেই ভাবে যে 6 ঘন্টার বেশি যদি ঘুমায় তার মানে হলো টাইম লস, কিন্তু অ্যাকচুয়ালি তোমার মগজ যদি বেশি পরিশ্রম করে, তখন ওইটার অবশ্যই বেশি পরিমাণে বিশ্রাম দরকার। এই জন্য হচ্ছে 8 ঘন্টা ঘুমানো কিন্তু অনেক সময় ভালো কাজ করে। তো এইভাবে কাজে দেয় হচ্ছে, দেখা যায় যারা হচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাও, তাদের জন্য এটা অনেক বেশি দরকার, কারণ তোমরা সারাক্ষণ কিন্তু অনেক বেশি স্ট্রেস নিতেছো। তো এটার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নাও, তাহলে কিন্তু আসলে এটা তোমাকে ব্যাকফায়ার করবে একটা সময়, একটা সময় দেখবা তুমি অনেক বেশি অসুস্থ হয়ে যাইতেছো। অতিরিক্ত চাপ সবার জন্য সুফল নিয়ে আসে না। তো এখন এটার জন্য ঘুমটাকে কখনো দোষের কিছু ভাববা না, বরং ঘুমটাকে ভাববা যে তুমি যে রেস্টটা ডিজার্ভ করো, ওইটাই তুমি ঘুমের মাধ্যমে পাচ্ছ। কিন্তু অবভিয়াসলি এটা খেয়াল রাখা লাগবে সারাদিন যাতে তোমার ঘুম ঘুম না পায়। তো সারাদিন ঘুম ঘুম পাইলে কি করবা? এক বাটি পানি রাখবা পাশে, বা একটা মগে করে পানি নিয়ে রাখবা। নেওয়ার পরে হচ্ছে যখনই ঘুম পাবে, 2 চোখ ভিজাবা। 2 চোখ ভিজাবা, মুখে পানির ঝামটা দিবা। এইভাবে করে দিয়ে দিয়ে হচ্ছে নিজেকে জায়গায় রাখতে হবে। আর ট্রাই করবা যে বিছানায় শুয়ে শুয়ে পড়ার যে অভ্যাসটা, এটা অ্যাভয়েড করার জন্য। টেবিলে যাতে ঘাড়টা সোজা রেখে পড়তে পারো। মেরুদণ্ড যখন সোজা রাখবা, তখন তোমার ফোকাস দেখবা অটোমেটিক বেড়ে যাইতেছে। যদি তোমার মেরুদণ্ডটা হচ্ছে বাঁকানো থাকে, তখন দেখবা যে একদম নুয়ে পড়তেছো যখন, তখন হলো তোমার অটোমেটিক একটা ঝিমানির ভাব চলে আসতেছে। তো এরকম জিনিসগুলো হচ্ছে, এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, এগুলোর মাধ্যমে তুমি টাইম ম্যানেজমেন্টের বিষয়টা অনেক ইমপ্রুভ করতে পারো। আর হচ্ছে অনেকেই ভাবে যে কফি বা হচ্ছে কোনো ধরনের ওষুধ যদি নেই যেটা ঘুম কমাইতে সাহায্য করবে, এটা কি আসলে উচিত কিনা।
তো অবভিয়াসলি উইথাউট ডাক্তারের প্রেসক্রিপশন এরকম কোনো ওষুধ বা ড্রাগস নেওয়া উচিত না। আর হচ্ছে যেটার কথা বলতেছো যে কফি চা এই সমস্ত জিনিস কি কাজ হয় কিনা, আমার ক্ষেত্রে এটা অতটা হেল্প করে নাই, তবে অনেকের কেসেই হচ্ছে রাত জাগতে কফি হেল্প করে। তো তখন হইতেছে সার্টেন টাইমসে পরীক্ষার আগে নিতে পারো, বাট একদম অ্যাডিক্টেড হয়ে যাওয়া যাবে না জিনিসটার প্রতি। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে বললাম। আর হচ্ছে আরেকটা জিনিস যে চারটা সাবজেক্টে আমি পড়তেছি, তাহলে হচ্ছে টাইমটা কিভাবে ভাগ করব দিনের পোর্শনে। তো একটা হচ্ছে সকালে করবা, যেটা হচ্ছে অনেক বড় ভারী সাবজেক্ট, যেমন ম্যাথ। ম্যাথ আমার অনেক বেশি টাইম লাগতো করতে। তো এটার জন্য আমি ইউজুয়ালি হচ্ছে দেখা যায় তো যে তুমি ডেইলি যেহেতু ম্যাথ করতেছো, তোমার রাখার মতো হচ্ছে প্রিফারেন্স কতক্ষণ রাখতে পারো, 3 ঘন্টার মতো রাখতে পারো, 3 থেকে 5 ঘন্টা ম্যাথ করতে পারো ডেইলির কথা যদি হিসাব করো, যখন তোমার স্কুল থাকবে না, স্কুল কলেজ থাকবে না আর কি। যদি কলেজ থাকে তখন দেখবা যে সময়টা আর একটু কমে আসতেছে, আর একটু কম সময় পাচ্ছ পড়ার জন্য। তো এটার পরে হচ্ছে দেখবা যে কলেজের পাশাপাশি এই পড়াটা কিভাবে ম্যানেজ করা লাগবে ওইটাও বলতেছি। আর তারপর হচ্ছে ধরো যে তুমি দুপুরে আরেকটা সাবজেক্ট পড়বা, ইউজুয়ালি এরকম টাইমে কেমিস্ট্রি রাখতে পারো, আর রাতে হইলো ফিজিক্স রাখতে পারো, এবং বিকালে হচ্ছে বায়োলজির মতো সাবজেক্ট রাখতে পারো, যার যেরকম পছন্দ। এবং তুমি যে জিনিসটা বুঝবা না, যে জিনিসটা তোমার মনে হচ্ছে এটা আমি ভুলে যাব, ওই রকম জিনিস হচ্ছে লাল কালি দিয়ে মার্ক করে রাখতে পারো। যেটা মনে হচ্ছে আরেকবার রিভাইজ দিলে ভালো, বাট আমি মোটামুটি কনফিডেন্স যেটা আমি পারি, ওইটা নীল কালি দিয়ে দিতে পারো। আর যেটা একদমই পারতেছো, যেমন মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, এরকম জিনিসপত্র কালো কালি দিয়েও দাগ দেওয়ার দরকার নেই, এগুলো আসলে দাগানোরই দরকার নেই, এগুলো এমনি মনে থাকে। তো এখন এটার পরে টাইম ম্যানেজমেন্টের আরেকটা বিষয় আসি আমরা, যে এই প্রজেক্টটা পাশাপাশি স্কুল কলেজের পড়া আমি কিভাবে চালাবো। তো স্কুলে তো আর কেউ পড়ো না, কলেজে পড়ো সবাই। তো কলেজের আর হচ্ছে এই প্রজেক্টের পড়া দুইটা সমান্তরালে কিভাবে চলবে। তো সমান্তরালে চালানোর জন্য হচ্ছে আমি সবচেয়ে কম সময় রাখছি প্রজেক্টে। ডেইলি হচ্ছে তোমার 2 ঘন্টাও দেওয়া লাগবে না অনেকদিন। ঠিক আছে, তো এখন হচ্ছে ডেইলি তোমার 1 থেকে 2 ঘন্টার মতো সময় এই প্রজেক্টে দেওয়া লাগবে। এটা বের করার দায়িত্ব তোমার, যদি তুমি এটা ফলো করতে চাও। নিজের মতো করে সাজায় নিবা যে কোন দিন কোন পড়াটা পড়তে চাই, কোন দিনের পড়া পড়তে চাই। পড়ার পরে হচ্ছে একটা খাতায় নিয়ে হইলো ডে এত ডান, ডে 179 ডান, বা ডে 206 ডান, এভাবে করে হচ্ছে দাগ দিয়ে রাখবা যে খাতার মধ্যে যে এই ডেটা আমার শেষ। তারপরে কোন ডে করবা চিন্তা করে রাখবে এগুলা। আর পরীক্ষার সময় হচ্ছে যদি গ্যাপ চলে যায়, তারপরে হচ্ছে একটু বেশি চাপ নিয়ে এগুলো কভার করতে হবে। কারণ তুমি যদি এই কাজটা না করো, তুমি যদি পুরোটা এইচএসসি সিজন ওয়ান শট দিয়ে কভার করে যাও না, তাহলে দেখবা যে অ্যাডমিশনের টাইমে অনেক ঝামেলা হয়। তো এখন এখানে হচ্ছে স্পেশালি এইচএসসি তে কোনো কিছু স্কিপ করতে চাইলে, যেমন ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো কিন্তু আমরা অনেকেই ম্যাক্সিমাম স্কিপ করে যাই। তো আমাদের এই পরে সমস্যা হয়, এইচএসসি পরে যে অ্যাডমিশনের পিরিয়ডটা আসে, তখন দেখা যায় এই সমস্ত সার্টেন জিনিস স্কিপ করে গেলে সমস্যাটা বেশি হয়। তো এগুলা করার জন্য হচ্ছে টার্গেট রাখবা, স্কুলে যখন পরীক্ষা থাকে যে ওয়ান শট গুলা করার কথা বলছি ওগুলা করবা। এবং তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে 20টা করে টেস্ট পেপারের সিকিউ, এবং হচ্ছে 100 থেকে 150টা করে এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করে যাওয়া। সলভ করে গেলে দেখবা যে তোমার পরীক্ষা যদি আহামরি ভালো নাও হয়, তাও তুমি ফেল করবে না, এইটুকু নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারি, যদি তুমি তোমার বেসিকটা ঠিক রাখো, এবং হচ্ছে এভাবে করে হচ্ছে অ্যাটলিস্ট 20টা সিকিউ এবং 100 থেকে 150টা এমসিকিউ প্র্যাকটিস করে যাও ঠিক মতো। আবার মুখস্থ করে যাওয়া যাবে না, অনেকে টেস্ট পেপার মুখস্থ করে যায়, ওইটা করলে কিন্তু হবে না, ওইটা করলে ধরা খাবার। টেস্ট পেপার থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে টেস্ট পেপারের কনসেপ্ট থেকে, যেই কনসেপ্টগুলো থেকে তোমার প্রশ্ন আসছে, ঠিক আছে, ওখান থেকেই তোমার প্রশ্ন আসবে। তো কিন্তু হুবহু প্রশ্ন আসবে না কখনো। আর তারপর হচ্ছে আমরা আসি, এরপরে হচ্ছে তুমি এই প্রজেক্টের কাজটা যখন করবা, ক্লাস করার সাথে সাথে কি নোট করা লাগবে কিনা। ক্লাস করার সাথে নোট করা অনেক ভালো, তবে তুমি এখন আসলে ওইটার মতো পর্যাপ্ত সময় পাবা কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ হচ্ছে এখন দেখো তুমি ক্লাস যখন করতেছো না, ক্লাস করার সাথে সাথে যারা নোট করে ফেলতে পারে এটা অনেক ভালো একটা ব্যাপার, কিন্তু ক্লাস করার পরে সাজায় গুছায় নোট করতে 5 ঘন্টা সময় খাইলে তোমার এই ক্লাস করায় যে ক্ষতি উপকার হবে তার চেয়ে ক্ষতিটা বেশি হবে, কারণ তুমি অনেক বেশি সময় নষ্ট করে ফেলছো। তো এটার জন্য যাদের নোট করতে হবে সমস্যা হয়, তারা একটা কাজ করতে পারো, বইয়ের কিছু পার্ট কিন্তু ক্লাসে পড়ানো হয়, স্পেশালি বায়োলজি, কেমিস্ট্রি, এই সমস্ত জিনিসে দেখবে যে বইয়ের অনেক কিছু পড়ানো হয়, ওগুলা তোমার সরাসরি হচ্ছে ইয়ে করার দরকার নেই, নোট করার দরকার নেই, বই দাগাবা ওইটাই। তো বইয়ে যে পার্টটা পড়াইছে ক্লাসে ওই পার্টটা হচ্ছে দাগায় রাখবা, এবং ওই অংশ থেকে দেখবা পরীক্ষায় এমসিকিউ ভালো মতোই দেয়। ঠিক আছে, যে পার্টগুলো হচ্ছে ক্লাসে বেশি পড়ানো হয় ওখান থেকেই বেশি এমসিকিউ আসে। আর এটার পরে হচ্ছে দেখবা যে তোমার যখন হচ্ছে ম্যাথের বিষয়টা আসে, ম্যাথে হচ্ছে দেখবা যে ক্লাসে যেটা করাইতেছে না বেশিরভাগই হচ্ছে বইয়ের ম্যাথই করায়। তো এই বইয়ের ম্যাথগুলোই হচ্ছে তোমার করতে হবে, তাই আলাদা করে একদম সাজায় গুছায় ম্যাথের নোট না করে যে বেসিক আর হচ্ছে সূত্রগুলো আছে ওগুলা নোট করে রাখবা ম্যাথ এবং ফিজিক্সের
ক্ষেত্রে। এবং ফিজিক্সের ক্ষেত্রে যে ম্যাথগুলা হচ্ছে করায় ক্লাসের মধ্যে, সবগুলার প্রশ্ন একদম ডিটেইলসে না তুলে প্রশ্নের মধ্যে বেগ এত ছিল, আদি বেগ এত, শেষ বেগ এত, উচ্চতা এত, এভাবে করে হচ্ছে জাস্ট সাইড দিয়ে লিখে যাবা। পুরো প্রশ্নটা লিখলে দেখবা যে তোমার টাইম অনেক বেশি যাচ্ছে, এখনকার কথা বলতেছি। আর একাডেমিকে যারা নোট করছো তাদের নোট করা তো ঠিকই আছে, তাদের আর আলাদা করে কিছু করা লাগবে না। তো এখন এখানে হচ্ছে এটাই আমি বললাম যে যাদের নোট করতে অনেক বেশি সমস্যা হয়, তারা নোট করার চাইতে হচ্ছে রাফ নোট, মানে ক্লাসের সাথে সাথে যতটুক তোলা যায় এভাবে করে তুলে রাখবা, এবং হচ্ছে ক্লাস শেষে লেকচার স্লাইডটা আবার আধা ঘন্টা বা 20 মিনিট হচ্ছে রিভাইজ দেওয়ার ট্রাই করবা, তাইলে ক্লাসের জিনিসটা তুমি অনেকক্ষণ হচ্ছে মনে রাখতে পারবা, সহজে ভুলবা না। এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে গেল, অনেক বেশি কথা বললাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তারপরেও যদি তোমাদের কারো টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয় আমাকে জানাও। তারপর হচ্ছে আমরা আসি এর পরের অংশে। আমি এখনো কিছুই করতে পারিনি প্রোগ্রামটাকে আমার জন্য উপযুক্ত হবে। ইয়েস বস, আপনি একদম প্রথম থেকে শুরু করেন, কলেজের সাথে আগাইতে থাকেন, এবং পাশাপাশি হচ্ছে ফার্স্ট ইয়ারের যে পড়াগুলো ছিল ওগুলোও পড়তে থাকেন। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো মতোই কভার হবে। এবং প্রোগ্রামের পাশাপাশি খালি ক্লাস করলে হবে না, ক্লাসের সাথে বই পড়ার এখনো অনেক সময় আছে। প্রতিদিন ক্লাসে যে অংশটা পড়বা ওইটা বইও দেখতে হবে। তারপর আমার স্বপ্ন মেডিকেলে পড়া, অনেক পিছিয়ে আছি, প্রি মেডিকেল করা কি ঠিক হবে কিনা? প্রি মেডিকেল করা সব সময় যে ভালো এরকম কিন্তু না, প্রি মেডিকেল করা অনেক সময় সুইসাইডাল ডিসিশন হতে পারে, যদি তোমার কাছে মনে হয় যে আমি মেডিকেলের জন্য এনাফ সুটেড না বা এনাফ ফিট না। তো মেডিকেলের জন্য ফিট বলতে আমি বুঝাইতেছি যে মেডিকেলে পড়ার মতো যে প্যাশনটা থাকে মানুষের, এটাই কিন্তু ওদের আসলে আগায় নিতে পারে। যাদের এই আবেগটা আছে যে আমি মানব সেবা করব, বা হচ্ছে আমি একটা আমার জন্য আমার মাধ্যমে আল্লাহ আরেকটা রোগীকে হচ্ছে সুস্থ করে তুলবেন, তো এইরকম চিন্তা যাদের মধ্যে আসে তারাই কিন্তু মেডিকেল আসলে সার্ভাইভ করতে পারে। আদারওয়াইজ তুমি কিন্তু অন্য কোনোভাবে মেডিকেলে গিয়ে সার্ভাইভ করাটা অনেক টাফ। এই ধরনের চিন্তাগুলো মাথায় থাকতে হয়। তো এগুলো সবকিছু হচ্ছে মাথায় রেখে যাদের স্বপ্ন আসলে মেডিকেলে পড়া তাদের ওখানে যাওয়া উচিত, এই জিনিসটা ফার্স্টে মাথার মধ্যে নিয়ে নিলাম। তো এটার পরে হচ্ছে মেডিকেলে পড়ার জন্য কি প্রি মেডিকেল করা কি ঠিক কিনা? এটা অবশ্যই ঠিক, যাদের টার্গেট হচ্ছে মেডিকেলে পড়া। এবং তুমি দেখবা যে টপ করে যারা মেডিকেলে এবং যারা চান্স পায়, অনেকেই কিন্তু একদম শুরু থেকে মেডিকেলের জন্য পড়তে থাকে এবং ওরা প্রি মেডিকেল করে সবাই। তো প্রি মেডিকেল তুমি নাও, অনেক ভালো ভালো মানুষই প্রি মেডিকেল আনতেছে, এবং আমি জানি তুমি সবার কথাই মোটামুটি শুনছো। তো এখন হচ্ছে যারা প্রি মেডিকেল কোর্স লঞ্চ করে, অনেকেরই দেখবা যে দাম কম, অনেকের দাম বেশি, তো এগুলা বাছাই না করে কাদের পড়া এবং কাদের গাইডলাইনটা ভালো এই জিনিসটা দিয়ে হচ্ছে জাজ করা ট্রাই করো। এবং এটার পরে হচ্ছে যে কাজটা করতে হবে প্রি মেডিকেলে যাওয়ার পরে, তোমার হচ্ছে একাডেমিকের পড়াটা তুমি একটা নির্দিষ্ট টাইমে করবা, লাইভ দিনের। আর তারপর হচ্ছে কলেজের জিনিসগুলো যে আছে কাজ, তারপর পরের দিনে পরীক্ষা, এগুলার পড়া গুছিয়ে নেওয়ার পাশাপাশি প্রি মেডিকেলে যে জিনিসটা আছে এই সপ্তাহে যে কাজগুলো দিতেছে, কাজগুলো করাচ্ছে, এগুলো তোমার ঠিক রাখা লাগবে। এগুলো যদি তুমি ঠিক না রাখো, প্রি মেডিকেলের কাজ জমাইতে থাকো, আজকে যেটা পড়াইছে ওইটা জমাইতেছি, তো এখন এখানে হচ্ছে এভাবে জমাইতে জমাইতে দেখবা যে একসময় পাহাড়ের মতো জমে গেছে। তো এখন এখানে পাহাড়ের মতো জমায় ফেলা যাবে না, তখন তোমার জন্য কিন্তু প্রি মেডিকেল আসলে সুইসাইডাল একটা ডিসিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমার এই হিম্মতটা রাখা লাগবে যে আমার ডেইলি যদি 13 থেকে 15 ঘন্টাও পড়া লাগে আমি তাও ওই পরিমাণ চাপ নিয়ে হচ্ছে পড়বো। এবং প্রি মেডিকেলের জন্য যেই যেই কাজগুলো করতে হয় আমি সবগুলাই হচ্ছে করব। এবং ওইটার পাশাপাশি আবার একাডেমিকও একটা সার্টেন টাইমে পড়বো। তো এটার জন্য এমন করতে পারো যে প্রি মেডিকেলের পড়াটা রাতে পড়বো, আর দিনের বাকি সময় আমি কলেজ এবং হচ্ছে আমার একাডেমিকের যে পড়াশোনা আছে ওগুলা করব। এবং প্রি মেডিকেল এবং হচ্ছে একাডেমিক বায়োলজি তুমি দেখবা এখন রিসেন্টলি হচ্ছে ডিফারেন্স কমতেছে আর কি। মেডিকেলের জন্য তোমার বায়োলজি আসলে ডিপি পড়া লাগে, আবার একাডেমিকের জন্য বায়োলজি ভালো মতোই পড়া লাগে। অনেকেই ভাবে না যে আমি জাস্ট হইতেছে এই ক্লাসগুলো করতেছি, জাস্ট আমার এ প্লাস পাওয়া টার্গেট, এ প্লাস কি পাবো কিনা। জাস্ট এ প্লাস পাওয়া টার্গেট বইলে আসলে এখন আর কোনো লাভ নাই, কারণ এখন এ প্লাস পাওয়াটা কিন্তু রিলেটিভলি অনেক টাফ। ঠিক আছে, তুমি দেখবা যে অনেক মানুষের বায়োলজিতে এ প্লাস মিস যাইতেছে। তো তুমি যদি জাস্ট এ প্লাস পাওয়া টার্গেট, জাস্ট এ প্লাস পাওয়া কিন্তু আসলে এত সহজ কিছু না, এটাকে কখনোই আন্ডার এস্টিমেট করা যাবে না। তোমার অপোনেন্ট যত সহজই হোক না কেন, সবসময় হচ্ছে চিন্তা করা লাগবে যে জিনিসটা আসলে আমি একদম 100% এফোর্ট দিয়ে করতে পারতেছি কিনা। তো বায়োলজি পড়লেও ওইভাবেই পড়তে হবে। আর যাদের মেডিকেল টার্গেট ওদের আমি সবসময় এনকারেজ করবো প্রি মেডিকেল নিয়ে নেওয়ার জন্য। প্রি মেডিকেল করা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হতে পারে, যদি তুমি ওই অনুযায়ী হার্ডওয়ার্ক করাটা শিখে যাও। নাইলে জাস্ট 3 মাসের জন্য মেডিকেলের পড়া পড়ে তারপর চান্স পাওয়া, এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, এটা অনেক কঠিন হয়ে যায় তখন। যদি তুমি এখন থেকেই চাপটা নিতে পারো তখন দেখবা যে তুমি অনেক সহজেই হচ্ছে পড়তে পারতেছো। তারপর হচ্ছে আমরা আসি যে একটা টপিক পড়তে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি, এর থেকে রেহাই পাবো কিভাবে। তুমি যদি এখন দেখো যে শ্রোডিনজার, তারপর হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা, এই সমস্ত জিনিস কনসেপ্টগুলো পড়তে গিয়ে হইলো টাইম লস করো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় বিপদ। কারণ হইলো এগুলো থেকে কোনো প্রশ্নই আসে না, এইচএসসি বলো অ্যাডমিশন বলো, এগুলো থেকে অনেক কম প্রশ্ন আসে, রেয়ার। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি
জিওগ্রাফির কেসে হচ্ছে সেম কথা, দেখবা যে ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে অন্যান্য জায়গায় এরকম যে জিনিসগুলো আছে এগুলো থেকে প্রশ্ন কম আসে। তো এই জন্য হচ্ছে তোমার ফার্স্ট একটা চ্যাপ্টারের অ্যানালাইসিস দেখা লাগবে, বিভিন্ন গাইড, তারপর হচ্ছে উদ্ভাস থেকে যে কন্টেন্টের বইগুলো দেয়। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে দেখবা যে ওখানে প্রথমে লেখা থাকে যে রিসেন্ট ইয়ারে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে। এগুলো হচ্ছে আগে দেখবা, তারপর দেখবা যে কোন টপিকগুলো তোমার জন্য দরকারি ওগুলা মার্ক করে রাখবা। মার্ক করে রাখার পরে একটা টপিক পড়তে গিয়ে যদি তোমার অনেক টাইম লেগে যায়, তখন তুমি হচ্ছে ওই টপিকটা ইংরেজিতেই লিখে ইউটিউবে সার্চ করে তারপর ওইখান থেকে দেখার ট্রাই করবা। তো সে ফর বায়োলজির কোন একটা পার্ট হচ্ছে বুঝতেছো না, যেমন মনে করো ট্রান্সক্রিপশন, তো ট্রান্সক্রিপশন তখন তুমি হচ্ছে ইংলিশে দেখবা। তো এটা প্রবলি অ্যামিবা সিস্টার নামে একটা চ্যানেল আছে, তারপর নিনজা নার্ড, এরকম আরো অনেক চ্যানেল আছে বিদেশি, যেগুলো থেকে হেল্প নিলে হচ্ছে দেখবা যে তোমার জন্য সামনে অনেক ভালো ফ্রুটফুল কিছুই আসতে পারে। তো এরকম করে হচ্ছে তুমি হেল্প নিতে পারো, যেহেতু এখন ডিজিটাল ডিজিটাল যুগ বলতে পারো। এটার জন্য হচ্ছে এই সমস্ত হেল্প নিলে কিন্তু তোমার আসলে অনেক লাভ হবে। নিজে যদি পড়তে গিয়ে মনে হয় যে আমার আসলে অনেক সময় লেগে যাইতেছে, বুঝতেছি না ঠিক মতো, তখন এভাবে করে খালি বাংলা কন্টেন্টের উপর ভরসা না রেখে ইংরেজিগুলোতেও সার্চ করে দেখতে পারো। যদি কোথাওই না পাও, তখন হচ্ছে তুমি গুগল তারপর হচ্ছে অন্যান্য জায়গাতেও হেল্প নিতে পারো। তারপরেও যদি তোমার অনেক সমস্যা হয় এবং যদি দেখো যে এই টপিকটা হচ্ছে অতটা দরকারি না, তখন হইতেছে তুমি ওইটা স্কিপ করে যাবা। যে টপিক যেমন হচ্ছে মনে করো শ্রোডিঞ্জার, তো এই শ্রোডিঞ্জারের যে সমীকরণটা আছে এইটা বুঝতে গিয়ে হচ্ছে তুমি যদি পুরো একদিন নষ্ট করে ফেলো, তোমার জন্য কিন্তু আসলে হিউজ লস। কারণ এই সমস্ত জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন কম আসে অনেক। এবং মানুষ যত কিছুই বলুক, তোমার এখন কিন্তু ফার্স্ট টার্গেটটা হচ্ছে এইচএসসি তে ভালো করা। তাই তোমার আগে এমন ভাবে পড়া লাগবে যাতে তুমি এইচএসসি তে ভালো নাম্বার তুলতে পারো, তাই না? আচ্ছা, তো এটার পরে হচ্ছে আমরা যাই মেইন বই না পড়ে শুধু গাইড আর স্লাইড পড়লে কি হবে? একদমই হবে না। ক্লাস করলে আর প্র্যাকটিস করতে মন চায় না, কি করণীয়? এটা হচ্ছে নিজের মনের বিরুদ্ধে যাওয়া লাগে মাঝে মাঝে কিছু কাজের জন্য। মানে আমার ভালো লাগতেছে না করতে, তারপরেও করা লাগে। এই প্র্যাকটিস করাটা আসলে ওই রকমই। কারোই আসলে দিন ভরে যে কেমিস্ট্রির ব্যতিক্রমগুলো দেখবো ভালো লাগবে এরকম না। সবারই হচ্ছে একটা নির্দিষ্ট টাইম সাফার করতে হবে, স্ট্রাগল করতে হবে, তারপরে আসলে ভালো কিছু হবে। তো এটা হচ্ছে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। এটা করতে মন চাচ্ছে না, তাও করতে হবে। তো ম্যাথ দেখে প্রচুর প্যানিক করি, বাসায় পারি, কিন্তু এক্সাম হলে গেলে মাথা গরম হয়ে যায়। সমাধান কি? এই যে বলছি, একটা ম্যাথ 3 বার করে করা লাগবে, ওই 3 বার করে করার বাইরে আমার আর কোনো সাজেশন নাই। একবার দেখে করব যখন পারতেছি না, তারপর হচ্ছে না দেখে করব, আরেকবার হচ্ছে না দেখে তাড়াতাড়ি করব। তারপর ফার্স্ট পেপার অর্ধেকের মতো শেষ হয়েছে, এখন কি সেকেন্ড পেপার শুরু করব। এখন দেখো তোমার হচ্ছে ফার্স্ট পেপারে কিছু চ্যাপ্টারের সাথে সেকেন্ড পেপার রিলেটেড। যেমন তুমি ফার্স্ট পেপারে নিউটনিয়ান মেকানিক্স করো নাই, না করে তুমি সেকেন্ড পেপারে স্থির তড়িৎ হচ্ছে শুরু করে দিছো। গিয়ে দেখবা যে একটা সার্টেন টাইমে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, স্থির তড়িৎ পড়ার ক্ষেত্রে হচ্ছে তোমার নিউটনিয়ান মেকানিক্সের হেল্প লাগতেছে অনেক কেসে। তারপর হচ্ছে অনেক চ্যাপ্টার কিন্তু এভাবে কোরিলেটেড আছে। যেমন পর্যায়বৃত্ত গতি, যেটা পর্যায়বৃত্ত গতির সাথে দেখবা ভৌত আলোক বিজ্ঞানের কানেকশন আছে। তো এরকম চ্যাপ্টারগুলো তোমার বোঝা লাগবে যে ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারের কোনগুলো কানেকশন আছে। সেকেন্ড পেপারের ওই চ্যাপ্টারগুলো শুরু করার আগে ফার্স্ট পেপারের সেই চ্যাপ্টারগুলো হচ্ছে পড়তে হবে। তো তুমি আমাকে টেলিগ্রামে ইনবক্সে মেসেজ দিও যে আমি এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, এটার আগে অন্য কোনো চ্যাপ্টার পড়া লাগবে নাকি, তখন আমি তোমাকে বলে দিবনি। আর যদি দেখো যে কলেজে ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার শুরু হয়ে গেছে, তোমার ফার্স্ট পেপার পুরোটা শেষ হয় নাই, ট্রাই করো কলেজের সাথে আগানো। এটা তোমার ফার্স্ট ইয়ে আর কি, বলা যায় যে প্রথম লক্ষ্য। কারণ কলেজে সামনে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু কলেজের সিলেবাসের উপরেই হয়। তো এই সিলেবাস অনুযায়ী যাতে তুমি ট্র্যাকে থাকো, ওই জিনিসটা এনশিওর করবা। তারপর কলেজের সাথে তাল মিলাতে পারছি না, এখন কি নিজের মতো পড়া ঠিক হবে? কলেজের সাথে তাল মিলাতে না পারলে ওই যে ওয়ান শট ক্লাস করে যাবে কলেজের পরীক্ষার আগে। এবং মেইন টার্গেটটা রাখবা আমরা টেনেটে যেই কাজগুলো হচ্ছে করার কথা বলছি ওই স্প্রেডশিটটা ফলো করার জন্য। আর যদি নিজে কোনো পেইড ব্যাচে থাকো তাহলে ওই পেইড ব্যাচের ক্লাসগুলো শেষ করার জন্য। এবং একটা জিনিস মাথায় রাখবা, পেইড ব্যাচে যদি দেখো যে একটা চ্যাপ্টারে ক্লাস 20 ঘন্টার উপরে 25 ঘন্টা চলে আসতেছে, মানে নর্মাল একটা চ্যাপ্টার মনে করো ভেক্টর, তারপর হচ্ছে এরকম টাইপের কোনো চ্যাপ্টারে যদি দেখো যে 30 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, ভেক্টর, স্থির তড়িৎ, চলতড়িৎ, এই সমস্ত জিনিসে যদি অনেক হিউজ পরিমাণে টাইম চলে যায়, তাহলে কিন্তু অন্য জিনিস করার টাইম পাবা না। তাই এখন হচ্ছে কম সময়ে বেশি আউটপুট পাওয়া যাচ্ছে এরকম টাইপের ক্লাস করার ট্রাই করবা। তারপর সারাদিন কলেজে থাকার পরে বাসায় এসে পড়তে পারি না, অনেক ক্লান্ত লাগে, এরকম কেসে হচ্ছে বাসায় আসার পরে ভালো মতো গোসল টোসল করে নিবা, তারপর হচ্ছে একটু কিছুক্ষণ হইলো মেডিটেশন করার ট্রাই করতে পারো। মেডিটেশন করার পরে অথবা হচ্ছে আধা ঘন্টা একটু জিরায় নিলা। আর ভালো মতো হচ্ছে পানি টানি তারপর ফল যা পারো খাওয়ার চেষ্টা করবা আর কি, ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া বেশি করে। এবং এটা আসলে আমি রিলেট করতে পারতেছি, কারণ আমি হচ্ছে বলা যায় যে বাসা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে কলেজ করতাম। তো এখন বাসে করে গিয়ে বাসে করে আসা, এটা আসলে বলা যায় যে অনেক হেক্টিক, মানে প্রতিদিন যদি এভাবে করে হচ্ছে যাওয়া আসা করা লাগে, আর এটা আসলে অনেক ক্লান্ত হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু এরপরেও তুমি বুঝতে পারতেছো এখন,
তোমার আসলে মানে বেশিরভাগ মানুষেরই যে এই জিনিসটা হয়, যদি চাপ টাপ থাকে পড়ার বেশি, তারপর হচ্ছে যদি দেখা যায় যে তেমন একটা আগাইতে পারো নাই, তাইলে হচ্ছে তোমার কিন্তু আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তো তুমি যখন হচ্ছে অনেক ক্লান্ত লাগতেছে, এটার পরে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে এখন পড়া ছাড়া আর কোনো উপায় নাই, কোনো বিকল্প অপশন নাই, এবং তোমাকে এটা করতেই হবে আসলে। কারণ ক্লান্ত সবারই লাগে, বুঝতে পারছো? এখন ক্লান্ত হচ্ছে, ক্লান্তি লাগবেই, এবং এটা আসবেই, এবং এটা স্বাভাবিক অনেক। এবং অসুস্থ থাকে অনেকে, বুঝতে পারছো? আমার অনেক বন্ধুকে আমি দেখছি যে অ্যাজমার অ্যাজমার সমস্যা আছে, তো এরকম সমস্যা নিয়ে হইতেছে, দেখা যায় যে 1 মাস 2 মাস হাসপাতালে ভর্তি থাকার মতো অবস্থা হয়েছে, তারপরে ওরা পড়া লাগতেছে। তো এখন পড়া সবারই লাগবে, এবং এইটার পিছে কোনো আসলে মোটিভেশন কাজ করাইতে পারবা না তুমি। যে এই যে বিভিন্ন ধরনের মোটিভেশন দেখো না, যে আমি বাবা মার হৃৎপিণ্ড, আমার কখনো ক্লান্ত হওয়া যাবে না, এরকম মোটিভেশন দিয়ে আসলে তুমি কাউরে বুঝাইতে পারবা না। মানে যে সারাদিন হইতেছে এই জ্যাম ভিড় ঠেলা টেলা বাসায় আসছে, ওরে তুমি আর কি মোটিভেশন দিবা বাইচা থাকার পড়ার? ওর তো অবশ্যই ফ্রাস্ট্রেটেড লাগবে, মানে প্রচুর খারাপ লাগবে। তো এরকম কেসে হচ্ছে ওই মেডিটেশন করা, তারপর ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া, এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করা। এবং যখন হচ্ছে দেখবা যে তুমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, পড়া মাথায় ঢুকতেছে না, তখন হচ্ছে তোমার আসলে রেস্ট নেওয়া দরকার। আর ট্রাই করবা হচ্ছে এটাই ভাবে যে আমার যে কাজটা করা লাগবে অবশ্যই করতে হবে, ওইটা আমি একদম প্রায়োরিটি লিস্টে ওয়ানে রাখবো। তো তুমি যদি দেখো পড়তে পারতেছো না, বসে আছো, পড়া হচ্ছে না, তখন তোমার 1 ঘন্টা একটু শুয়ে থাকা উচিত। শুয়ে থাকবো চোখ বন্ধ করে, কিছুই চিন্তা করবো না, পুরোপুরি রেস্ট নিব। তারপর হচ্ছে উঠে আবার হাত মুখ ধুয়ে পড়তে বসবা। তো এভাবে করলে দেখবা যে একটু ফ্রেশ লাগতে পারে। তারপরেও এইটার কোনো পার্মানেন্ট সলিউশন নাই, এইটা একটা সময় সাফার করতে করতে স্ট্রাগল করতে করতেই তুমি শিখবা যে আসলে না, কলেজে অনেক চাপ হইলেও তারপর আমি পড়তে পারতেছি এখন। এটা একটা সময় হয়। তো তারপর আপনার পড়ার সাথে কলেজের পড়া মিলছে না, ওই যে আমি বললাম, তো এটা হচ্ছে স্প্রেডশিট থেকে হচ্ছে তুমি ইয়ে করে নিবা, কলেজে যেটা পড়াইতেছে ওই পার্টটা খুঁজে নিবা, তারপর ওই পার্টটা করা শুরু করবা। তারপর টেস্ট পেপার কেনার কি দরকার আছে? হ্যাঁ, টেস্ট পেপার কেনার দরকার আছে, তবে এখন না কিনলেও হবে। পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য আসলে টেস্ট পেপার দরকার। আর গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান করার দরকার আছে কিনা, তোমার যদি মনে হয় যে আমি এনাফ পরিমাণে হচ্ছে কেমিস্ট্রি যে প্রবলেমগুলো আছে, তারপর ফিজিক্সের যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো, এগুলো সলভ করা হচ্ছে না, আরো বেশি সলভ করা দরকার আমার, তখন গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান অনেক ভালো অপশন। আমি পাঞ্জেরির গুলা করছিলাম, অনেকে রয়্যালের গুলো করে, আবার অনেকে দেখা যায় লেকচার গুলো ফলো করে। তো আমি কোনোটাই নিরুৎসাহিত বা উৎসাহিত করি না, আমার কাছে পাঞ্জেরি যথেষ্ট ভালো লাগছিল। আরেকটা ব্যাপার আছে, গাইড টেস্ট পেপার, তারপর মনে করো মেইড ইজি যে বইগুলো আছে, এগুলোর সলভ কখনো হচ্ছে ফলো করবা না, ফলো করবা প্রশ্ন, তোমার প্রশ্ন দরকার, সলভ কিন্তু দরকার নাই। সলভটা হচ্ছে তোমার বইয়ের মধ্যেই আছে, বইয়ের বেসিক থেকেই সব সলভ আসে। তো সলভ করার প্রসেসটা দেখবা, দেখার পর যদি তুমি একদম 100% শিওর হও যে বইয়ের সাথে এটা মিলতেছে, বইয়ের কনসেপ্টের সাথে মিলতেছে, তখন ওইটা ফলো করবা। আদারওয়াইজ যদি মনে হয় যে না, এটাই ঝামেলা ঘাপলা কিছু একটা থাকতে পারে, কোনো বড় ভাইকে দেখাই নিবা, বা হচ্ছে কোনো ব্যাচমেটকে দেখা, বা 2 3 জন মানুষকে দেখানোর পরে যদি সবাই বলে যে এটা ঠিক আছে, তখন ওইটা ফলো করবা। যদি কোনো হচ্ছে দেখতেছো যে কোনো কিছু কনফিউজিং লাগতেছে সলভ দেখে, তখন এই জিনিসটা করতে পারো। তারপর উদ্ভাসের কনসেপ্ট বুক কিভাবে পড়বো, যেই জায়গার কনসেপ্টটা হচ্ছে আসতেছে এখানে, ওই কনসেপ্ট বুকটা করার সময় হচ্ছে ট্রাই করবা ফার্স্টে কনসেপ্ট বুকের যে পার্টটা আছে ওইটা করার পরে, তারপর হচ্ছে যে ক্লাসটা আছে ওই রিলেটেড যে ক্লাসটা, ওই ক্লাসটাও করে নিবা। এবং ওই ক্লাসটা করার পরে মেইন বই যেটা আছে, মানে আমরা যে মেইন বইগুলো পড়ি এইচএসসির জন্য, ওইটা থেকে একবার রিডিং দিয়ে দেওয়ার জন্য। তো কনসেপ্ট বুকটা এভাবে পড়লে আসলে অনেক কাজে আসে। বাট জাস্ট কনসেপ্ট বুক পড়লে কিন্তু হবে না, কনসেপ্ট বুকের পাশাপাশি মেইন বইটাও মাস্ট। তারপর আমি একটা কলেজে পড়ি, এখানে পড়ার চাপ একদম কম, তাই পড়া হয়নি ফার্স্ট ইয়ারে। এখন হিউজ গ্যাপ কিভাবে ফিল আপ করবো, এখন কলেজের সাথে আগাইতে থাকো, এবং পাশাপাশি হচ্ছে প্রতিদিন ট্রাই করবা ফার্স্ট ইয়ারের জন্য যে জিনিসগুলো আছে আমাদের এখানে, ওই জিনিসগুলো হচ্ছে করার ট্রাই করতে হবে আর কি। তো এখন হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়াগুলো ধীরে ধীরে, ওইটা সেকেন্ডারি জিনিস তোমার, ওইটা ধীরে ধীরে মেকআপ করতে হবে। আর সেকেন্ড ইয়ারে কলেজে যেটা পড়াচ্ছে, সামনে পরীক্ষায় যেটা আসতেছে, ওগুলা ভালো মতো পড়া লাগবে, ওগুলা হচ্ছে একদম প্রায়োরিটি লিস্টের উপরে থাকবে। একটা সাবজেক্টে বেশি সময় দেওয়ার ফলে দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো একদমই পড়া হয় না। ওই যে ডেইলি 4টা পোর্শন করে হচ্ছে, সকালে সবচেয়ে বেশি যেটা পড়া লাগে ওইটা পড়বা, তারপর দুপুরে হচ্ছে মোটামুটি কম যেটা পড়া লাগে ওইটা, তারপর বিকালে হচ্ছে আরো কম পড়া লাগে এরকম, আর রাতে হচ্ছে বেশি পড়া লাগে এরকম জিনিস পড়বা। আর যখন কলেজ থাকবে তখন হচ্ছে 4টা পড়তে না পারলেও 2টা সাবজেক্ট বা প্রতিদিন 3টা সাবজেক্ট পড়ার ট্রাই করবা। তারপর হচ্ছে বায়োলজি মুখস্থ থাকে না, কি করতে পারি, বারবার বই পড়তে হবে, একবার পড়লে হবে না, 4 5 বার করে পড়া লাগবে। আর হচ্ছে ন্যানো প্লেলিস্ট যেটা আছে এইটার সাথে বইটা ফলো করতে পারো। এবং দাগানো বই যদি তোমার চাই, তাহলে হচ্ছে বায়োলজি হেটার্স ফ্রি হানি, এইটা লিখে সার্চ দিবা, তারপর হচ্ছে দাগানো বইটা পেয়ে যাবে আর কি। ওখানে বায়োলজি হেটার্স এর ওয়েবসাইটে সবগুলোরই দাগানো বই দেওয়া আছে। তারপর স্মার্টফোনে আসক্তি বেড়ে গিয়েছে, এটার জন্য ফরেস্ট অ্যাপ ইউজ করতে পারো। ফরেস্ট ফরেস্ট তো এই ফরেস্ট অ্যাপটা ইউজ করলে হচ্ছে দেখবা যে আসলে অনেক হেল্প করে আর এটা।
আমাকে অনেক বেনিফিট দিছে। স্মার্টফোন আসক্তি কমানোর ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আমি করোনার টাইমে এই জিনিসটা বেশি ইউজ করতাম। একটা কাজ করতেছি তখন এই ফরেস্ট অ্যাপ দিয়ে হচ্ছে এটা মানে ওইটা যাতে আর না ধরি, স্মার্টফোনটা যাতে আর হাতে না আসে, এটার জন্য ফরেস্ট অ্যাপটা হচ্ছে চালু করে রাখতাম। তো এরকম জিনিস ট্রাই করতে পারো, তোমারও আশা করি অনেক কাজে আসবে। আর এটার পাশাপাশি আসলে নিজেকে মানায় নিতে হবে যে আমি এটা ধরবো না, মানে তোমার মনের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করা লাগবে। ওই জিনিসটা যদি তুমি মানায় নিতে পারো না যে আমি আসলে এটা ধরবো না, এই জিনিসটা আমি একদম নিজের মধ্যে গেঁথে নিতেছি, তাহলে তুমি দেখবা স্মার্টফোনের আসক্তি বলুক কেউ বা সিগারেটের আসক্তি বলুক, সবকিছু থেকে কিন্তু দূরে আসা যায়। ওই আসক্তিটা হচ্ছে তোমার মনের মধ্যে আছে, তো মনের বিরুদ্ধেই তো তোমার তখন যুদ্ধ করা লাগবে, তাই না? তো এটা করতে পারলে আসক্তিটা ধীরে ধীরে ছেড়ে আসা যাবে। কলেজ অনেক ঘন ঘন পরীক্ষা নিচ্ছে, এটার জন্যই বলে দিচ্ছি ওয়ান শট ক্লাস করতে হবে বেশি। এবং নিজে পড়ার জন্য হচ্ছে এই যে টেনেটে যে জিনিসগুলো দিছি এগুলো পড়া লাগবে। নিজের পড়া ওয়ান শট দিয়ে হবে না, পরীক্ষায় পাশ করতে পারবা বাট নিজের পড়া হবে না, ওই পড়ার জন্য বেসিক লাগবে। আর বেসিকের জন্য ভালো মতো ডিটেইল যে ক্লাসগুলো আছে ওগুলাই করতে হবে। ইংরেজি বাংলা আইসিটি সপ্তাহ ভিত্তিক পড়বা। প্রতি সপ্তাহে টার্গেট নিবা বাংলার একটা শেষ করব, একটা উপন্যাস বা একটা কবিতা বা একটা গদ্য, কোনো কিছু শেষ করব এক সপ্তাহে। ইংরেজি এভাবে এক সপ্তাহে, আইসিটি এক সপ্তাহে। তো প্রতিদিন ঘুমানোর আগে একটু একটু করে করে পড়তে পড়তে দেখবা যে তোমার অনেক দিনে মানে ভালো মতো একটা সিরিজে আগাইলে তারপরে দেখবা যে 2-3 মাস পরে অনেক হিউজ প্রোগ্রেস হয়েছে। বুঝতে পারছো? এই অল্প অল্প করে একবারে অনেক কিছু পড়ার ট্রাই করো না, আইসিটি বাংলা ইংরেজি অল্প অল্প করে প্রতিদিন। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি চিন্তা করতে পারি না কোথা থেকে শুরু করব। এইটার জন্যই যে ক্লাসটা করবা লেকচারটা শেষ করার পরে 30 মিনিট মনে মনে লেকচারটা প্লে করবা, নিজে কাউকে বোঝানোর ট্রাই করবা, নিজেকেই বোঝানোর ট্রাই করবা, নিজে নিজে লেকচার খাতাটা দেখে বা স্লাইডটা দেখে নিজেই নিজেকে বলবা যে এইটা এইভাবে আসছে ওইভাবে হয়েছে, জিনিসগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে নিজের মাথায় ভিজুয়ালাইজ করার ট্রাই করতে হবে। তাইলেই হচ্ছে বুঝতে পারবা যে ফিলটা কিভাবে পায় মানুষ। তারপর কেমিস্ট্রিতে কিভাবে আগাবো। আর ম্যাথের কেসে একটা জিনিস বলি, ত্রিকোণমিতির জিনিস ফিল করার ট্রাই করো না, ত্রিকোণমিতি মুখস্থ করতে হবে। পরীক্ষায় তোমার যতই ফিল করো না কেন লাভ নাই, তোমার মুখস্থ জিনিসই লিখে আসতে হবে। কেমিস্ট্রিতে কিভাবে আগাবো, উদ্ভাসের কনসেপ্ট বুক এখন থেকে করা ঠিক হবে। হ্যাঁ, উদ্ভাসের কনসেপ্ট বুক এখন থেকে করতে পারো। ফিজিক্স আর ম্যাথের জন্য কি মেইন বইয়ে ম্যাথ করা যথেষ্ট? যদি ম্যাথগুলো সব তোমার কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করা থাকে তাহলে মেইন বইয়ে ম্যাথ করে অনেক ভালো করা সম্ভব। তবে আমি হচ্ছে ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞানটা পছন্দ করতাম, আর ম্যাথের জন্য হচ্ছে দুইটা বই, একটা হচ্ছে এস এম এস স্যারের বইটা করতাম আর হচ্ছে আরেকটা অক্ষরপত্র স্যার। তো আমি এইচএসসির জন্য অক্ষরপত্র স্যার ফলো করছিলাম, আর অ্যাডমিশনের টাইমে হচ্ছে এস এম এস স্যারের বইটা হচ্ছে আমার কাছে কাজে আসতে বেশি। তো অক্ষরপত্রর যে বিষয়টা আছে এটা হচ্ছে অতিরিক্ত কমপ্লেক্স কোনো ম্যাথ দেওয়া নাই। কিন্তু কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য আগায় তখন হচ্ছে দেখা যায় যে তার আসলে এসিও আহমেদ স্যারের পাশাপাশি হচ্ছে কেতাব স্যার করলেও হচ্ছে অনেক বেনিফিট হয়। কিন্তু এসিও আহমেদ স্যার মোর দেন ইনাফ। বুঝতে পারছো? যদি কেউ হচ্ছে এটা বুঝে করতে পারে তাহলে মোর দেন ইনাফ। আর ফিজিক্সের জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে তপন স্যার, তারপর ইসাক স্যার, যে সমস্ত বই আমরা ফলো করি, আর সিলু স্যার, এরকম বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো আসলে সবগুলোই ভালো। আর তারপর হচ্ছে কেমিস্ট্রিতে কিভাবে আগাবা, ওই যে লেকচার কনসেপ্ট বুক আর হচ্ছে মেইন বই। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের ছিল গাইডলাইন সেশনটা। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন বাকি থাকে, কোনো আর প্রশ্ন বাকি থাকলে আমাকে ইন্ডিভিজুয়ালি টেলিগ্রামের ইনবক্সে বা ফেসবুকে যে মেসেঞ্জারের ইনবক্সে হচ্ছে জানাইতে পারবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। অনেক গরম, আমি লিটারালি ফ্যান ট্যান অফ করে ক্লাস নিতেছিলাম, মানে রেকর্ড করতেছিলাম আর কি। তাই আমি তাড়াতাড়ি বলে ফেললাম বেশি। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।